স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এর আগে দুপুর 12:30টায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। সভায় উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পাশাপাশি সবাইকে ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। বলেন, যেসব শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে আছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার। মধ্যরাতে ছাত্র সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় রোববার সন্ধ্যা থেকে। সময় গড়ানোর সাথে সাথে শিক্ষার্থীদের জমায়েত বড় হতে থাকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসে এবং নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সংঘর্ষের সূত্রপাত তখন যখন মুখোমুখি অবস্থান চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 11টার পর থেকে দফায় দফায় 2 পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। মধ্যরাতে যা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এ সময় টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করেছে। কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই, ইভেন পানিটাও ব্যবহার করেন নাই 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি আমি মনে করি, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এটিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে পুলিশ, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 2 পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে হাসপাতাল সূত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী, সংবাদকর্মী সহ 20 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। মাথায় অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। দীর্ঘদিন ধরে 7 কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। সবশেষ বিষয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করলে এর প্রতিবাদে রোববার মধ্যরাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে গেলে নীলক্ষেত ও সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ 7 কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, এর সংখ্যা প্রায় অর্ধশত। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সবগুলো। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিলেও 7 জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায় আহত 7 জন শিক্ষার্থীর মধ্যে একজনের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। আজ সকালে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। নীলক্ষেত মোড়ে গেলাম চলে আমরা, ওইখান থেকেও ওরা কি ওই পাশে যায়, ওই ইট ওরাই আগে ইট পাটকেল সরা শুরু করছে। তো ওইখান থেকে ইট মারলে তো পাটকেল হিসাবে কিছু দিতে হয়, এইরকম করে আর কি। পরে আবার এই পাশ থেকে দেওয়া শুরু হয়েছে আর কি ওইভাবেই চলতেছিল। কিছুক্ষণ পরে আর কি দেখলাম ইডেনের মেয়েরাও অবধি চলে আসছে। এরই মধ্যে বাকি আহত শিক্ষার্থীদের 5 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আরেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ রিলিজ পাওয়ার কথা রয়েছে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মঙ্গলবার দুপুর 2টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়া হলে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষকরা। একই সাথে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের। চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্লেকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের। একই সাথে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও তাদের। রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের উপর পুলিশের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবিও করেন আন্দোলনরত শিক্ষকরা। সরকার আমাদের ইবতেদায়ী নামে বই ছাপা, অথচ আমাদের কোনো বেতন ভাতা নাই। এর জন্য আমরা আন্দোলন করতে আসছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে জাতীয়করণের প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠির আলোকে। অতএব আমরা সেটাই ওসির বাস্তবায়ন চাই। নৈতিক দায়িত্ব থেকে সিদ্ধান্ত গ্রহণ করে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে আপনারা জাতীয়করণ ঘোষণা করবেন। নির্বাচনের জন্য প্রায় 4,000 কোটি টাকায় কেনা ইভিএম মেশিন অকার্যকর। অভিযানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় অনুসন্ধানের নামছে রাষ্ট্রীয় দুর্নীতি দমনকারী সংস্থাতে। রবিবার দুদকের একটি টিম নির্বাচন কমিশন অভিযান চালায়। অভিযানে গিয়ে দুদক তথ্য পায় 2018 সালে 3,825 কোটি 34 লাখ টাকার ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম কিনেছিল তৎকালীন নির্বাচন কমিশন। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের কেনা মেশিন ছিল অত্যন্ত নিম্নমানের। ওই সময় 1.5 লাখ ইভিএম কেনা হয়, যেখানে প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা করে। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও 5 বছরের মাথায় নষ্ট হয়ে যায় বেশিরভাগ। বর্তমানে নষ্ট 1 লাখেরও বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ড পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। যখন আমরা হাসি মুখে উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজের মতো করে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া এসে দিতে পারবো, এটা হতে পারে আমাদের সত্যিকার অর্থে অধিকার আদায়ের পথে আমরা সফল হব। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত সহ 10 দফা যৌথ সিদ্ধান্তে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলনের বাংলাদেশ। এর আগে বৈঠক করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ঘণ্টাখানিক রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়।
দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল বাংলা অধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত 1000 টাকার বন্ডে জামিন দেয় ঢাকার চলচ্চিত্রের আলোচিত এই নায়িকাকে। জামিনের পর ন্যায় বিচার পাবেন বলে আশা করেন পরিমণি। সোমবার সকাল চিত্রনায়িকা পরিমণি আসবেন, তাই সিএমএম আদালত চত্বরে গণমাধ্যম কর্মী আর ভক্তদের ভিড়। ঠিক সকাল 10টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন রূপালী পর্দার আলোচিত সমালোচিত নায়িকা শামসুন্নাহার পরিমণি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে 1000 টাকা বন্ডে জামিন দেওয়া হয় পরিমণিকে। হাসি মুখে আদালতে প্রবেশ করেন পরিমণি। হাসি মুখেই বেরিয়ে কথা বলেন গণমাধ্যমে। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ন্যায় বিচার নিয়ে আশাবাদী তিনি। এটা বিচারাধীন, আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। রবিবার একই আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিচার শুরু হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3 বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার একথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ক্যাটম্যান বলেন, দায়মুক্তি নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা নির্ভর করছে ওই দেশের সিদ্ধান্তের উপর। এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় 6 পুলিশ সদস্য সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদের মধ্যে 2 জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা গতকালকে ইন্ডিয়ার উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন, রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন। আমরা আশা করতে, উনি যেটা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজশাহী মহানগরের সভা সমাবেশে নেতাকর্মীদের চাঙ্গা করছে বিএনপি। অভ্যন্তরীণ বিভক্তিতে তৃণমূল হতাশায় থাকলেও নেতাদের দাবি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তারা। অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত জামায়াত। এসবের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বৈষম্য বিরোধীরা। আর বিশ্লেষকরা বলছেন নির্বাচনে গ্রহণযোগ্যতা পেতে ভোটে আনতে হবে সব পক্ষকে। স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সারা দেশের মতো রাজশাহীতেও দমন পীড়নে কোণঠাসা বিএনপি 1.5 দশক পর অনেকটাই ফুরফুরে। তবে একাধিক ধারায় বিভক্ত থাকায় হতাশায় তৃণমূলের নেতাকর্মীরা।
সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী হতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়াও গুঞ্জন রয়েছে আসনটি থেকে প্রার্থী হতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই পক্ষই শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে, যার ইঙ্গিত বেশ স্পষ্ট। রিজভীর আশীর্বাদে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। তবে বিএনপির নেতাদের দাবি, জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাট্টা তারা। কেন্দ্রের নির্দেশে জোর দিচ্ছেন রাষ্ট্র মেরামতের 31 দফায়। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচিত সরকার দ্বারা যে সংস্কার করার দরকার, এটা নির্বাচিত সরকার দ্বারা এটা সম্ভব। আমাদের দলের শতভাগ আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে জামায়াতে ইসলামীতে নেই দৃশ্যমান কোনো অভ্যন্তরীণ বিরোধ। দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতির সুযোগ পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী দলটি। রাজশাহী 2 থেকে প্রার্থী কে হচ্ছেন তা খোলাসা করেনি দলটি। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি জেনারেল ইমাজউদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল সহ আরও কয়েকজন আলোচনায় আছেন। ৩৬ জুলাইয়ের পর নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ আসছে। আমরা একদম নিচ থেকে শুরু করছি, সেখান থেকে সংগঠনকে আবার গুছানোর চেষ্টা করছি। রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি, তবে সেটা খুব বিলম্ব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন। সংস্কার, পলিটিক্যাল যেই রিফর্মটা প্রয়োজন, প্রত্যেকটা দলেরই পলিটিক্যাল রিফর্ম প্রয়োজন। তো যদি সহাবস্থানে থেকে ভালোভাবেই আগায়, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে আশা করা যাচ্ছে যে কোনো দলই অখুশি হবে না এবং একটা ভালো একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে দ্বিতীয় স্বাধীনতার পরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রা স্বচ্ছ করতে ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সামনে নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন কারা কিভাবে চাচ্ছে এবং কারা কিভাবে অংশগ্রহণ করছে, এই ব্যাপারগুলো নিয়ে একটা ত্রিসংকট বর্তমানে দেখা যাচ্ছে। কোনো কৌশলগতভাবে কোনো বড় রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে বের হয়ে যায় অথবা নির্বাচনে যদি না থাকে, তখন কিন্তু ইতিপূর্বে যে সংকটগুলো আমরা দেখেছি, যে আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু আবার উঠবে। আগামী নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রতীকের চেয়ে প্রার্থীর বিষয়ে বেশি গুরুত্ব দেবে দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ প্রজন্ম, এমনটাই মনে করেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।